অর্ধেকে নামিয়ে আনতে পারে। আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে বক্তব্য প্রদান করবে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা এবং বিরোধী দল হিসেবে বক্তব্য প্রদান করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি দলের বিতর্কিকদের সাথে। সরকারি দল ঢাকা মেডিকেল কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাহরিয়ার মোহাম্মদ রোজেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে রাব্বি এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য শেখ মাহমুদ হাসান। অন্যদিকে বিরোধী দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা ASM আকরামুল হুদা, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আফদালিন বিন হক, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ মাহমুদ হাসান রাতুল। ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্টের আজকের এই প্রতিযোগিতায় যে তিনজন সুযোগ্য বিচারক আমাদের সাথে উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন নাজনীন সুলতানা, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; সাজ্জাদ আলম খান, বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর; রোকেয়া খাতুন রবি, প্রাক্তন বিতার্কিক, লেখিকা ও কর কমিশনার, রাজশাহী। আমাদের প্রতিযোগিতায় আমাদের আজকের এই মক পার্লামেন্টের তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরেকজন তরুণ পার্লামেন্টারিয়ান, যিনি হচ্ছেন মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর শাকিল জয়। আমরা আমাদের আজকের অতিথি জনাব তানভীর শাকিল জয়ের বক্তব্য শুনব আমাদের এই ছায়া সংসদের বিতার্কিকদের বক্তব্যের শেষে। শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান করছি আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, রাজনৈতিক সদিচ্ছাই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে, এই প্রস্তাবিত বিষয়ের উপর বক্তব্য প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা শাহরিয়ার মোহাম্মদ রোজেনকে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, আজকে মহান সংসদে প্রধানমন্ত্রী হিসেবে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে। প্রথমে আসা যাক সদিচ্ছা কি। সদিচ্ছা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই সৎ যোগ ইচ্ছা, অর্থাৎ ইচ্ছার পেছনে সততা। সদিচ্ছা হলো আন্তরিকতা এবং প্রয়াস বা প্রয়োগের সমষ্টি, অর্থাৎ সহজভাবে বলতে গেলে ইচ্ছা পোষণ করা এবং তার প্রয়োগ করা। যখন প্রথমত কোনো কাজের পেছনে আন্তরিকতা থাকবে এবং পাশাপাশি দ্বিতীয়ত প্রয়াস বা প্রায়োগিক কর্মকাণ্ড সম্পাদিত হবে, তখনই আমরা সরকারি দল আজকে তাকে সদিচ্ছা হিসেবে অভিহিত করব। আর রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের সদিচ্ছাকেই রাজনৈতিক সদিচ্ছা বলে। প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি বলতে রাজনীতিবিদরা, অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত, এবং পরোক্ষভাবে জড়িত ব্যক্তি বলতে ব্যবসায়ী, আমলা, প্রভাবশালী ব্যক্তিদের বোঝায় যারা রাজনীতির ধারাকে প্রভাবিত করে। দরিদ্র জনগোষ্ঠী বলতে আমরা কি বুঝি? দরিদ্র জনগোষ্ঠী বলতে তাদের বোঝানো হয়ে থাকে যারা দরিদ্র সীমার নিচে অবস্থান করে। WHO এর সংজ্ঞা অনুযায়ী দারিদ্র সীমা বা পভার্টি লাইনের অনুযায়ী যাদের দৈনিক আয় $1.25 বা 90 টাকার কম, তাদের দরিদ্র জনগোষ্ঠী বলে। তখন আমরা বলবো দরিদ্র জনগোষ্ঠী। আপনি কি একটু আগে তার আপনার সংজ্ঞায় বললেন যে রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, উল্লেখ করলেন ব্যবসায়ী এবং আমলাদের, তারা কিভাবে রাজনীতির সাথে জড়িত, একটু ব্যাখ্যা করুন। আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান যুগে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ব্যবসায়ীরা উঠে আসেন যাদের তৃণমূল পর্যায় থেকে রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এ কারণে আমরা পরোক্ষভাবে এ সকল ব্যক্তিকে, যারা ভবিষ্যতে রাজনীতিতে চলে আসবেন, তাদেরকে এই রাজনীতির সাথে সম্পৃক্ত বলে উল্লেখিত করেছি। কখন আমরা বলবো দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নেমেছে? দেশের শতকরা 36.3% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। যখন আমরা এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের শতকরা হারকে এর অর্ধেক, অর্থাৎ শতকরা 18% নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো, তখনই আমরা বলবো দেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নেমেছে। এক্ষেত্রে আমরা আজকে সরকারি দল থেকে কিন্তু দারিদ্র নির্মূলের কথা বলছি না, বরঞ্চ দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার কথা বলছি। সেই অর্ধেকে নামিয়ে আনার জন্য কতগুলো প্যারামিটারের নিশ্চয়তা বিধান করতে হবে। প্রথমত সম্পদের সুষম বন্টন, অর্থাৎ অর্থনৈতিক সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। অঞ্চল ভিত্তিক বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা, দুর্নীতি হ্রাস এবং অবকাঠামোগত উন্নতি। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে দেখিয়ে যাব এই বিষয়গুলো তখনই সম্ভব যখন রাজনৈতিক সদিচ্ছা থাকবে, কারণ রাজনৈতিক সদিচ্ছা এই প্যারামিটারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। লক্ষ্য করুন বিরোধী দল, আজকে রাজনৈতিক সদিচ্ছা শব্দটির পেছনে ই প্রত্যয় রয়েছে, যার অর্থ হলো মূল। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা হলো দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার মূল নিয়ামক। সরকারি দলীয় মন্ত্রী ও সাংসদ কিভাবে নিয়ামকটি ক্রিয়াশীল থেকে প্যারামিটারের নিশ্চয়তা বিধানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নিয়ে আসতে পারবে তা যুক্তি ও তথ্যের মাধ্যমে দেখিয়ে যাবেন। 5 বছর আগে দেশের মাথাপিছু আয় ছিল $476, যা এখন বেড়ে $751 হয়েছে। 15 বছরের দারিদ্র্যের হার 19% কমলেও 2000-2005 সালে রাজশাহীতে কমেছে মাত্র 1.1%, খুলনায় বেড়েছে 0.6%। রাজনৈতিক আন্তরিকতা এবং প্রয়াস থাকলেই আঞ্চলিক বৈষম্য, সম্পদের অসম বন্টন সহ
আমরা যে সকল প্যারামিটারের কথা বললাম সে সকল সমস্যা চিহ্নিতকরণ, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নিয়ে আসা সম্ভব। কাজে রাজনৈতিক সদিচ্ছাই কিন্তু পারে আমাদের এই যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা তা অর্ধেকে নিয়ে আসতে। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান করছি আজকের এই মক পার্লামেন্টের মাননীয় বিরোধী দলীয় নেতা ASM আকরামুল হুদাকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদের নেতা যখন তার প্রস্তাবটি উত্থাপন করলেন, আমি আশা করেছিলাম তিনি তার বক্তব্যের সংজ্ঞান সম্পূর্ণভাবে করে যাবেন, কিন্তু আমি হতাশ হয়েছি। কেননা তিনি যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এদেশের দারিদ্র সীমার নিচের মানুষগুলোকে জাগিয়ে আনতে চাচ্ছেন, তিনি বলেননি ঠিক কতদিনের মাথায় তিনি তার লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হবেন। আমরা মনে করি তিনি যেহেতু এই কাজে ব্যর্থ হয়েছেন, আমি আমার দল থেকে মনে করে তিনি হয়তো আগামী 5 বছরের মধ্যেই বাংলাদেশের যে দারিদ্র সীমার নিচে লোকজনকে তাদেরকে সেই সীমা থেকে অর্ধেকে নামিয়ে আনতে চান, কিন্তু আমার দল মনে করে তার প্যারামিটার অনুযায়ী সেটি সম্ভব নয়। কেননা আমার দলের অবস্থান থেকে ব্যাখ্যা করছি, তারা যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যারা জড়িত রয়েছেন, তারা যে প্রবীণ রাজনীতিতে জড়িত রয়েছেন, তারা 1970-এর দশকে অত্যন্ত সৎ নিবেদিত প্রাণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন, ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সেই সৎ নেতৃত্বের হাত ধরেই আজকে এই 2010 সনে যখন বাংলাদেশ দুর্নীতির খাতায় নাম লেখায়, কিন্তু বর্তমান নেতৃত্বে যারা ছাত্র রাজনীতিতে জড়িত, যারা সামান্য মিছিলে না যাওয়ার কারণে ছাদ থেকে ফেলে দিতে পারে, যারা চায়ের বিল না দেওয়ার জন্য অস্ত্র উঁচিয়ে যুদ্ধবাজি করতে পারে, সেই নেতৃত্ব যখন মূল ধারার নেতৃত্বে আসবে, সেই নেতৃত্বকে আপনি কি দ্বারা শুধরিয়ে 5 বছরের মধ্যে তাদেরকে সৎ নেতৃত্বে নিয়ে আসবেন, রাজনৈতিকভাবে শুদ্ধ করে তাদেরকে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। তারা দারিদ্রকে যদি জাদুঘরে পাঠাতে চান, আমার মনে হয় এই নেতৃত্ব চলে আসলে পুরো বাংলাদেশটি একটি জাদুঘর হয়ে যাবে, তখন পুরো বাংলাদেশটি দারিদ্রকে ঘিরে ধরবে। তারা বলেননি যে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের যে দারিদ্র সীমার নিচে জনগণকে অর্ধেকে নামিয়ে আনবেন, কিন্তু বাকি অর্ধেক কোথায় যাবে? আমার মনে হয় এই নেতৃত্ব আসলে বাকি অর্ধেক দুনিয়া থেকেই শেষ হয়ে যাবে দারিদ্রের কষাঘাতে, তাহলেই হয়তো দারিদ্র সীমার বাকি অর্ধেক লোকজন থেকে যাবে। স্পিকার, আমাদের দল মনে করে, যদি আমরা মনেও করে নেই যে তারা এক মহা জাদু বলে সেই নেতৃত্বকে আজকে অনেক সুন্দর একটি নেতৃত্বে দিয়ে যাবেন যারা দেশের জন্য কাজ করবেন, তাহলে হয়তো সম্ভব না। কেন সম্ভব না মাননীয় স্পিকার? আজকে প্রশাসনে আমরা দেখেছি দুর্নীতি, আমরা দেখেছি আজকে দেশের কথা না ভেবে বাজেট হওয়ার আগেই বাজেট বিরোধী আন্দোলন হয়। এই নেতৃত্ব নিয়ে আপনি দেশের উন্নয়ন করবেন, দারিদ্র সীমার নিচে মানুষকে জেগে আনবেন? অবশ্যই সম্ভব না। কাজেই আমার দল মনে করে যে আজকে যখন প্রশাসনের প্রত্যেকটি স্তরে যখন দেশের দেশপ্রেম কাজ করবে, ক্ষমতার দ্বন্দ্ব ভুলিয়ে মন্ত্রী আমলা একসাথে কাজ করবেন, তখন হয়তো সম্ভব হবে। আমি যদি ধরে নিই তারা জাদু বলে সেই মন্ত্রীদেরকে, সেই এমপিদেরকে তারা অনেক দেশপ্রেমিক বানিয়ে দেবেন, তাতেও সম্ভব না। কেন সম্ভব না মাননীয় স্পিকার? কারণ আজকে যে দরিদ্র মানুষগুলো রয়েছে, তারা নিজেরাই হয়তো তাদের নিজেদের সচেতনতা নিয়ে বেশি আগ্রহী না। কারণ আমি লক্ষ্য করলাম, মাননীয় নেতার অপেক্ষা করুন। আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কখনোই কমানো সম্ভব না? কারণ আপনি যে কথাগুলি বলে গেলেন, এই কথাগুলির মাধ্যমে প্রকাশ হচ্ছে যে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর হার হ্রাস করা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে একটি কারণ দেখিয়ে যাবেন। অবশ্যই সম্ভব হবে, কারণ আমরা যে প্যারামিটার গুলো দেখিয়েছি তা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, এবং আপনারা যে কথাগুলো বলেছেন যে টাইম ফ্রেম আমরা দিয়েছি, অবশ্যই আপনাদের বিরোধিতার জন্য আমরা বলছি, আপনাদের প্রস্তাবের বিরোধিতা। আজকে আমাদের এই বক্তব্যের উদ্দেশ্য না বাংলাদেশের দারিদ্র নিরসন করা, আজকে বিরোধিতার উদ্দেশ্যটি হচ্ছে আপনারা যে সময়ের কথাটি বলতে ব্যর্থ হয়েছেন, আমার দল মনে করে যে এই সময়ের মধ্যে আপনি কোনোভাবেই দারিদ্র সীমার লোকজন দারিদ্র সীমার অর্ধেকে যে অবস্থানটি সেটি নামিয়ে আনতে পারবেন না। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, আমরা বলেছিলাম দরিদ্র মানুষের কথা। আজকে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখি, তখন সাধারণ মানুষের প্রতিবাদ করেন, ক্যামেরার সামনে এর বিরোধিতা করেন, দেশের সেই রাজনীতিবিদ যারা আজকে এর সাথে জড়িত বা ব্যবসায় জড়িত তাদেরকে মুন্ডুপাত করেন। কিন্তু সেই মানুষগুলো যখন ভোটের সময় সেই রাজনীতিবিদকে আবার জড়িয়ে ধরেন, তাদেরকে আবার তাদেরকেই ভোট দেন, আমার তখন সন্দেহ হয় যে এই মানুষগুলো আদৌ সচেতন হয়েছেন কিনা। তারা শিখেননি না ভোট দিতে, কারণ তারা সেই ব্যবসায়ীদেরকে মুন্ডুপাত করেন, সেই রাজনীতিবিদদেরকে মুন্ডুপাত করেন, আবার তাদেরকেই ভোট দেন, ভোট যখন চায় তখন তাদেরকে জড়িয়ে ধরেন। আমি আজকে সবাইকে সম্মান রাখিয়ে বলছি, রাজনীতিবিদকে সচেতন হতে হবে, সেই দরিদ্র মানুষকে, যার নিজস্ব দারিদ্রের নিচে অবস্থান, তাকে সচেতন হতে হবে তার অধিকার সম্বন্ধে। স্পিকার, লক্ষ্য করুন, আমার দেশের মন্ত্রী সচেতন, এমপি সচেতন, আমলারা সচেতন, কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ সচেতন না। আপনি পারবেন না দারিদ্রতা নিরসন করতে। ধন্যবাদ আপনাকে, আপনার সময় শেষ হয়েছে। এবার আহ্বান করছি আজকের এই মক পার্লামেন্টের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে রাব্বিকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সংসদে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে বারবার ওনাদের কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম আমরা, সেটি হচ্ছে আপনি এমন একটি কিছু বলে যান যার মাধ্যমে আমরা দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারবো। আজকে আমাদের বিতর্কের মূল বিষয়টি হওয়া দরকার
যে আমরা কিভাবে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারবো। আজকে উনি সময় টাইম ফ্রেম একটি বেঁধে দিয়েছেন। আমরা যেটি বলে যাওয়ার চেষ্টা করেছি আমাদের দলীয় অবস্থানের ভিত্তিতে, যে আমরা এই ব্যবস্থাগুলির মাধ্যমে, যে ব্যবস্থাগুলি আমার প্রধানমন্ত্রী বলে গিয়েছেন, একটি ধারাবাহিক প্রক্রিয়া চালু করে যাব, যার মাধ্যমে কিছুদিন পরে, সেটা হতে পারে 5 বছর, 10 বছর অথবা 15 বছর, 20 বছর, আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে দেখেছি 22 বছরে তারা একটি অবস্থানে উঠে এসছে, সেই অবস্থানে আমরা উঠে আসতে পারবো। আজকে টাইম ফ্রেমের কথা বলে তারা বারবার যে জিনিসটি ধরার চেষ্টা করছেন সম্ভব নয়, আমি কিছু কিছু উদাহরণ দিব এবং কিছু কিছু ক্ষেত্রে দেখিয়ে যাবো যেগুলো আমার মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে কিভাবে সম্ভব। আপনি বারবার বলে যাচ্ছেন যে কোনোভাবেই সম্ভব নয় 5 বছরের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে হ্রাস করা। বাংলাদেশের বিগত একটি সরকার দেখে গিয়েছে যে 5 বছরের মধ্যে যেখানে আমাদের খাদ্য ঘাটতি ছিল 50% উপরে, সেখান থেকে কিভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে হয়, এই জিনিসগুলি আমরাই দেখিয়েছি। সুতরাং আমরা এটা প্রমাণ করতে পারি যে কিভাবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারবো। আজকে রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে, এই প্রস্তাবটির পক্ষে আমাদের মূল যে অবস্থানগুলি বা আমরা প্যারামিটারগুলি দাঁড় করিয়েছিলাম, তারপর প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে সম্পদের সুষম বন্টন। আজকে মাননীয় মন্ত্রী অপেক্ষা করুন। আপনি একটু আগে খাদ্য ঘাটতির কথা বললেন, আপনার কথা মেনে নিয়ে বলছি, তার পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দিন দিন বেড়েছে, সেটিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? আপনি কি মনে করেন যে এর ফলশ্রুতিতে দারিদ্রতার মান কমেছে না দারিদ্রতার মান আরো বেড়েছে? আচ্ছা, আসছে। উনি যে কথাটি বলে গেলেন সেই কথাটিতে আমি আসছিলাম। মাননীয় স্পিকার, আমি বলছিলাম সম্পদের সুষম বন্টন বা অর্থনৈতিক উন্নয়নগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? 1974 পরবর্তী সময়ে আমাদের উপর বিশ্বব্যাংক এবং IMF এর যখন নিয়ন্ত্রণ চলে আসে, তখন আমাদের গ্যাস এবং বিদ্যুতের দাম বাধ্য হয়ে বাড়িয়ে দিতে হয়। আজকে প্রায় একটি বিষয় নিয়ে বিতর্ক হয় যে গ্যাস এবং বিদ্যুতের দাম কেন বাড়ানো হচ্ছে। কারণ কোন এক সময়, অর্থাৎ এই স্বাধীনতা পরবর্তী সময় আমাদেরই ভুল সিদ্ধান্তের কারণে, রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে যেটি হয়েছিল যে আমরা আজকে 3 গুণ বেশি দাম দিয়ে বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস কিনছি, এবং সেই গ্যাস নির্ভর যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম যাচ্ছে বেড়ে, যার কারণে গ্যাস এবং বিদ্যুতের সাথে সম্পর্কিত যে দ্রব্যগুলি রয়েছে সেই দ্রব্যমূল্য যাচ্ছে বেড়ে। এই যখন অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি মাননীয় স্পিকার? এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে আমাদের রাজনৈতিক সদিচ্ছা। আমরা একটু আগে বলেছিলাম খাদ্যে আমরা কিভাবে স্বয়ংসম্পূর্ণ হলাম। আমরা এই পর্যন্ত যে কথাগুলি বললাম, দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে গ্যাস এবং বিদ্যুতের যে বৃদ্ধি, এর পিছনে যে মূল জিনিসটি কাজ করেছে সেটি হচ্ছে বিশ্বব্যাংক এবং IMF এর হস্তক্ষেপ। এই বিশ্বব্যাংক এবং IMF এর হস্তক্ষেপকে সরিয়ে দিয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেখিয়েছেন কিভাবে 5 বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, এবং এটি একটি সুস্পষ্ট প্রমাণ। তিনি দেখিয়ে গিয়েছেন যে একেবারেই তাদের ঋণ না নিয়ে সম্পূর্ণ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যায়। এই উদাহরণটির মাধ্যমে আশা করি আপনি স্পষ্ট হয়ে যাবেন দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা। আবার একটা প্রশ্ন, আপনি বারবার বলছেন যে রাজনৈতিক সদিচ্ছার ফলে এটি আসা সম্ভব। আমরা বলছি যে রাজনীতিবিদদের যে এই দশা, সেই দশা থেকে আপনি তাদের মতোদয়, তাদের বুদ্ধির যে উন্নতি, সেটি আপনি কিভাবে ঘটাবেন সেটু বলুন একটু। আজকে বারবার আমি উদাহরণের মধ্যে বলে গেলাম, আপনার কাছে উদাহরণ পছন্দ হচ্ছে না? কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদাহরণ, এরকম অনেক উদাহরণ আমরা খুঁজলে পাবো। আমি উদাহরণে আসছি মাননীয় স্পিকার। আজকে যে কথাগুলি বলে গেলাম, উনি হতাশাবাদী কথাগুলি বলে গেলেন যে আজকে আমাদের এই অবস্থা, কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথগুলি কি কি? আমাদের পার্লামেন্টে, আমাদের সংসদে এখনো অনেক এরকম তরুণ নেতৃত্ব রয়েছেন যারা কিনা পারেন দেশকে আমূল বদলে দিতে। এর উদাহরণ আমরা ভুরি ভুরি উদাহরণ দেখেছি। এই যখন দেশের অবস্থা, আমরা দেখে গেলাম যে কৃষিক্ষেত্রে এবং সম্পদের সুষম বন্টনে কিভাবে এটি ক্রিয়াশীল ভূমিকা পালন করবে। এবার আসি কর্মসংস্থানের ক্ষেত্রে। আজকে বাংলাদেশের শতকরা 5.1% লোক বেকার, যার কারণে বাংলাদেশের কর্মসংস্থান নেই, বেকার লোকের সংখ্যা বাড়ছে। এবং কি কারণে বাড়ছে? কারণ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই। আমরা আজকে বিগত 2 বছর ধরে যখন বাংলাদেশে হরতাল চলছে না, বা হরতাল যখন রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থাকে বাধাগ্রস্ত করছে না, তখন আমরা দেখছি বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, যেটি কিনা কমে গিয়েছিল 1/11 পরবর্তী সময় মাননীয় স্পিকার। আজকে এই যে রাজনৈতিক সদিচ্ছার কারণে যে বিনিয়োগের পরিমাণ বাড়ছে, যার কারণে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এখানে রাজনৈতিক সদিচ্ছাটা কিন্তু কাজ করছে মাননীয় স্পিকার। এই যখন অবস্থা, তখন আমি কিভাবে রাজনৈতিক সদিচ্ছাকে দূরে সরিয়ে বলতে পারি যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো? এই একটি ক্ষেত্র গেল। আজকে এর পরবর্তী ক্ষেত্র যেটি আমাদের সম্পদের বৈষম্য বাড়াতে মূল ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি? আজকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে বাধাগুলি রয়েছে তার প্রধান হচ্ছে দুর্নীতি। এবং বাংলাদেশের আজকে যে অবস্থা, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য সরকার একমাত্র ভূমিকা পালন করতে পারে। সরকার দুদককে ক্রিয়াশীল করতে পারে, অর্থাৎ রাজনৈতিকভাবে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে কেবল দুদক ক্রিয়াশীল হতে পারে, আমাদের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে পারে। এই যখন অবস্থা, তাহলে কিভাবে আপনি রাজনৈতিক সদিচ্ছাকে সরিয়ে রেখে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমাতে যাচ্ছেন? এটা আমার বোধোদয় হচ্ছে না। আজকে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা বললাম, কর্মসংস্থানের কথা বললাম, সর্বশেষ একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করবো রাজনৈতিক সদিচ্ছা কিভাবে আমাদের মূল ভূমিকা পালন করতে পারে। আমরা লিবিয়ার উদাহরণ দেখেছি। লিবিয়া বাংলাদেশের কর্মক্ষেত্র হারিয়ে গিয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ 18টি দেশে। আপনার সময় শেষ হয়েছে, আমরা পরবর্তীতে আপনার প্রধানমন্ত্রীর মাধ্যমে 10 সেকেন্ড আছে মাননীয় স্পিকার শেষ করার জন্য। 10 সেকেন্ড। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী 18টি দেশে প্রচারণা চালিয়ে কর্মসংস্থান তৈরির চেষ্টা চালিয়েছেন। এটাই হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, আর এভাবে আমরা দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমাতে পারবো।
বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় উপনেতা আফদালিন বিন হকের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাবটি আজকে এই সংসদে, সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞায়নের আলোকেই বলছি মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছা অর্থাৎ ইচ্ছার পেছনে সততা। মাননীয় স্পিকার, একটি দেশে যখন হাতে হাতে 89টি দিন গুণে 90 দিনের দিন বিরোধী দল সংসদে উপস্থিত হয়ে হঠাৎ বলেন যে আমরা জনগণের কথা বলতে এসেছি, তখন মাননীয় স্পিকার আমরা সন্দেহান হয়ে যাই তারা নিজেরাই জনগণের কথাটা কতটুকুই বা জানেন। মাননীয় স্পিকার, সেই দেশে আসলে মাননীয় স্পিকার এই সদিচ্ছার আশা করা আমাদের জন্য সত্যিই দুরাশা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যারা আদালতের রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তেই বিচারপতির দরজায় লাথি মেরে সেই রায়ের বিপক্ষে কথা বলেন, বিরোধিতা করেন মাননীয় স্পিকার, যারা জানেনই না যে রায়ে আসলে কি লেখা হয়েছে মাননীয় স্পিকার, সেই রকম একটি দেশে আসলে রাজনৈতিক সদিচ্ছা 5 বছরে কেন মাননীয় স্পিকার 50 কিংবা 5-6 বছরের উদাহরণ দিলেও কম হয়ে যায় মাননীয় স্পিকার, সম্ভব নয় সদিচ্ছা আনা অন্তত পক্ষে। মাননীয় স্পিকার, বাজেট ঘোষণা পূর্ববর্তী সময় আমরা প্রতিবার দেখেছি যে দল যেবারই ক্ষমতায় আসুক না কেন মাননীয় স্পিকার, যেই দলই বিরোধী দলে যায় মাননীয় স্পিকার, বাজেট ঘোষণার ঠিক আধা ঘন্টা আগে হলেও তারা একটি বাজেট বিরোধী মিছিল তারা রাস্তায় বের করেন। বাজেট অগণতান্ত্রিক, বাজেট সবসময় সুষম বন্টন নিশ্চিত করতে পারে না, এইসব বলে মাননীয় স্পিকার আগে দূরবর্তী চিন্তা না করে এত অল্প সময়ে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে নেয় মাননীয় স্পিকার, সেটি অবশ্যই রাজনৈতিক দূরদর্শিতা হতে পারে না মাননীয় স্পিকার, এবং সদিচ্ছা এ কারণেই আসবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সমাজ কাঠামো প্রত্যেকটি উপাদান, সর্বপ্রথমে আমি যে উদাহরণটি দিয়ে গেলাম মাননীয় স্পিকার, যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলের সাথে যুক্ত, রাজনীতির সাথে যারা যুক্ত, অর্থাৎ জি, আপনি মাত্র বললেন যে দূরদর্শিতা থাকলে সদিচ্ছা আসবে, এখন দূরদর্শিতা থাকলে কিভাবে সদিচ্ছা আসে একটু ব্যাখ্যা করেন যাবেন প্লিজ। আমাদের মূল বিষয় আজকে সেটি না, আমাদের মূল বিষয় হচ্ছে 5 বছরের মধ্যে এই দূরদর্শিতার মাধ্যমে আসবে কিনা। আমি যদি দূরদর্শী হই, অবশ্যই 5 বছরের আগে আমাদের এই সদিচ্ছাটা আসা সম্ভব, কিন্তু সেটি কখনো আসবে না কারণ আমরা দূরদর্শী নই। যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি বলছিলাম, আমি আমার কথায় ফিরে আসি। মাননীয় স্পিকার, যখন দেখা যায় যে প্রশাসনের সাথে বর্তমান রাজনৈতিক দলের একটি দ্বন্দ্ব সংঘাত দেখা যায়, যেখানে একজন এমপি একজন সচিবের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে তার মন্ত্রীর কাছে ভিক্ষা করেন যে ছেড়ে দে মা, আমি কেঁদেই বাঁচি, তখন মাননীয় স্পিকার আমরা বলতে পারি যে এই অসহযোগিতার কারণে কখনো রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের সম্ভব না। প্রশ্ন, আপনার কি মনে হয় সদিচ্ছা আসলে দারিদ্র দূরীকরণ সম্ভব কিনা? আমাদের 5ম তলায় পৌঁছতে হলে সবার আগে 1ম তলা অতিক্রম করতে হবে। 1ম তলায় অতিক্রম না করে মাননীয় স্পিকার আমরা কিভাবে 5ম তলায় অধিষ্ঠান করবো মাননীয় স্পিকার? যাই হোক মাননীয় স্পিকার, প্রশাসনের ভেতর সহযোগিতার মনোভাব নাই মাননীয় স্পিকার। আজকে আমরা 3টি অংশ নিয়ে কথা বলছি, যার মধ্যে 2টি অংশ একদম প্রত্যক্ষ। এক হচ্ছে রাজনীতির সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, দ্বিতীয়টি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এবং আমরা যারা সাধারণ মানুষ। মাননীয় স্পিকার, হয়তো কোনো জাদুর কাঠির বলে, যেটি আমাদের মাননীয় নেতা বলে গেলেন, যে হয়তো কোনো জাদুর কাঠির বলে সবাই হয়তো সদিচ্ছা পোষণ করছে মাননীয় স্পিকার, কিন্তু আমি যদি সৎ না হই মাননীয় স্পিকার, আমি যদি ট্যাক্স না দিই মাননীয় স্পিকার, সেই সম্পদের সুষম বন্টন সেটিও নিশ্চিত হবে না মাননীয় স্পিকার, এবং এটি 5 বছরের মধ্যে কখনোই অর্জন করা সম্ভব নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী দিয়ে গেলেন IMF-WBর উদাহরণ। আমি এখন বলতে চাই মাননীয় স্পিকার, 70-এর দশক থেকে পৃথিবীতে এশীয় 4টি বাঘ ছিল। এই 4টির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ, একটি মালয়েশিয়া, একটি থাইল্যান্ড, আর একটি হচ্ছে মাননীয় স্পিকার সিঙ্গাপুর। মাননীয় স্পিকার, তারা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ তাদের সব অনুদানকে কাজে লাগিয়ে এবং তারা সম্পদ থেকে শুরু করে সবকিছু সুষ্ঠু ব্যবহার করে এবং তারা যোগ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কিন্তু মাননীয় স্পিকার তারা আজকে এই পর্যায়ে পৌঁছেছে, আমরা পৌঁছাইনি মাননীয় স্পিকার। এটা অবশ্যই তাদের 22 বছর লেগেছে, কিন্তু 5 বছরে কখনো সম্ভব না মাননীয় স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্র 300 বছর লেগেছে মাননীয় স্পিকার এই পর্যায়ে আসতে, কিন্তু বাংলাদেশে কখনোই 5 বছরের সম্ভব নয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো মাননীয় সংসদ সদস্য সরকারি দলের শেখ মাহমুদ হাসানের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহাসংসদে কিছু বলার সুযোগ দান করার জন্য। আমার মনে হচ্ছে আমাদের বিরোধী দল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে ভালোভাবে বুঝতেই পারেনি। আমাদের আজকে বিতর্কের বিষয় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দারিদ্র জনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে কি পারে না। তারা বারবার বলছেন রাজনৈতিক সদিচ্ছা 5 বছরের মধ্যে আসবে না, কিন্তু আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি সদিচ্ছা আসলে দারিদ্র দূরীকরণ সম্ভব কিনা। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি। আমরা আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো, সদিচ্ছা আসবে কিভাবে, আমরা সেটি পরবর্তী কোনো অধিবেশনে আলোচনা করতে পারি। বাংলাদেশে দারিদ্রতার বড় কারণ হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান সেই ক্রমশ বাড়ছে। আমরা যদি দেখতে পাই 1990 সালে বাংলাদেশ সর্বোচ্চ দরিদ্র 5% লোকের জাতীয় অবদান ছিল 0.88% এবং 2005 সালে এসে তা দাঁড়িয়েছে 0.76%, অর্থাৎ গরিবেরা আরো গরিব হয়েছে এবং এই 15 বছরে যে 20% লোকের হাতে 53% সম্পদ এসে জমা হয়েছে।
এই একই সময়ের মধ্যে দরিদ্র আর জি, আরো দরিদ্র হয়েছে এবং মাননীয় বড়লোক আরো মাননীয় বড়লোক হয়েছে। সদস্য একটু অপেক্ষা করুন। মাননীয় সাংসদ, আপনি নিজেই মাত্র বললেন যে গরিব আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। মাননীয় সাংসদ, আপনি কি ব্যাখ্যা করে যাবেন, যেহেতু এটি দ্বিমুখী যাচ্ছে, তাহলে কিভাবে 5 বছরের মধ্যে আবার সেটিকে উল্টো দিকে ঘোরানো সম্ভব? 5 বছর মধ্যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, এই জিনিস 5 বছরে করা সম্ভব, 10 বছর করা সম্ভব। আপনার যদি সেই টাইম ফ্রেমে করা সম্ভব, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। আমরা সম্পদের সুষম বন্টন নিয়ে কথা বলছিলাম, আর বলছিলাম যে একটা পয়েন্ট এই সদিচ্ছার মধ্যে সরকার এবং বিরোধী দল এর দ্বৈত সদিচ্ছার মাধ্যমে কি আপনি দারিদ্র্যকে অর্ধেকে নামিয়ে আনবেন, না শুধু সরকারের সদিচ্ছা? জি, আমাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে বলে গেছেন রাজনৈতিকভাবে রাজনীতির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা সরকারি এবং বিরোধী দল উভয়কেই এর সাথে জড়িত ভাবে বলেছি। তাই সরকারি এবং বিরোধী দল এবং এর সাথে জড়িত লোকজনের সদিচ্ছার মাধ্যমে এই দারিদ্র্য সীমা নিচে নেমে আসবে। আমরা সম্পদের সম বন্টনের কথা বলছিলাম, আমাদের আরো রয়েছে সম্পদের আঞ্চলিক বৈষম্য, যেমন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দারিদ্র্যের হার যত, তার চেয়ে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দারিদ্র্যের হার অনেক বেশি। এই যে দারিদ্র্যের যে আঞ্চলিক বৈষম্য, এটা আমরা দেখতে পাই গ্রীষ্মকালে যে রাজশাহীতে যে মন্দাটা হয়, তার প্রভাব আমরা দেখতে পাই। এখানে রাজনৈতিক সদিচ্ছা কিভাবে এই দারিদ্রকে দূরীকরণ করতে পারে। যেমন আঞ্চলিক বাজেটে, আমাদের বাজেটে রিসেন্টলি আঞ্চলিক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য কাজের ব্যবস্থা করা হচ্ছে। কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ভিজিএফ, কাবিখা এবং কিয়ার প্রভৃতি কর্মসূচি নেওয়া হয়েছে। এবং শুধু এই কর্মসূচি নেওয়াগুলি যথেষ্ট নয়, এদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদের মধ্যে থেকে দুর্নীতি দূরীকরণ করতে হবে। মধ্যস্বত্বভোগীদের যে দূরত্ব রয়েছে, সেটি কমাতে হবে। এবং স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ যেটি রয়েছে, আমরা সেই যদি করতে পারি, তাহলে আমরা এই সুফলটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারবো এবং সম্পদের সুষম বন্টন করা সম্ভব হবে। আমরা এরপর শিক্ষার ক্ষেত্রে আসি। শিক্ষার ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং নারী শিক্ষা, এই বিশ্বায়ন এবং শিল্পায়নের যুগে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশের যে বিশাল জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে যদি শিক্ষিত করে তুলতে পারি, তাহলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। আমাদের গার্মেন্টস সেক্টর রয়েছে, আমাদের টেক্সটাইল রয়েছে, ওষুধ রয়েছে, আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে, ইলেকট্রনিক্স সেক্টর রয়েছে। আমরা যদি এইসব সেক্টরগুলোতে আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে তারা দারিদ্র দূরীকরণে ভূমিকা পালন করবে এবং নারী শিক্ষাও এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। আমরা এক্ষেত্রে মালয়েশিয়ার উদাহরণ দিতে পারি। মালয়েশিয়ায় 1990 সালে ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 5 বছরের মাধ্যমে দারিদ্র সীমা 9% নিচে নেমে গিয়েছে এবং এর মাধ্যমে তারা একটি মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। এবং মালয়েশিয়া বর্তমানে বিশ্বের 24তম বিনিয়োগ বান্ধব দেশ, এবং এটি সম্ভব হচ্ছে তাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে, তাদের মাহাথির মোহাম্মদের যে শক্ত নেতৃত্ব, তার কারণে। আমি শেষ করতে চাই নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি উক্তি দিয়ে। তিনি বলে গিয়েছেন যে অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক স্বাধীনতা। এটি তার বিখ্যাত গ্রন্থ প্রভার্টি এবং ফ্যামিনের তার উক্তি ছিল। তাই আমরা বলতে চাই যে আমরা বারবার বলে এসেছি, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই 5টি প্যারামিটার পূরণ করা সম্ভব এবং এই 5টি প্যারামিটার দিয়ে দারিদ্র দূরীকরণ করা সম্ভব। তবে আমি আশা করবো এই সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ মাহমুদ হাসান রাতুলের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, সংসদে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের প্রধানমন্ত্রী তিনি যখন আজকে প্রস্তাবটি উত্থাপন করলেন, তিনি একটি ফাঁক রেখে গিয়েছেন মাননীয় স্পিকার তার প্রস্তাবে। সেটি হচ্ছে তিনি সময়ের কোনো প্যারামিটার দিয়ে যাননি মাননীয় স্পিকার, এবং সময়ের সেই সুযোগটি আমরা নিয়েছি আমাদের এপাশ থেকে। আমরা 5 বছরের কথা বলে দিয়ে গেছি মাননীয় স্পিকার, যেটি সংসদে আজকে তাদেরকে যুক্তি খণ্ডনের প্রমাণ করতে হবে যে হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে 5 বছরের মধ্যেই সম্ভব, এর বেশি কোনো সময় নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তার সংজ্ঞায়নে একটি বিষয় বারবার উপেক্ষিত হয়েছে যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা যদি অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হয় মাননীয় স্পিকার, তাহলে সেক্ষেত্রে তার উল্লেখ করা উচিত ছিল তার সংজ্ঞায়নে বাংলাদেশের মানুষ কেন দরিদ্র হচ্ছে মাননীয় স্পিকার। আগে সেই কারণটিকে আমাদেরকে নির্দেশ করতে হবে, আমাদের সেই কারণটি খুঁজে বের করতে হবে। আমি ঢালাভাবে একটি ফর্মুলা দিয়ে যাবো, একটি ফর্মুলার অবতারণা করবো। সেটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার কোনোভাবেই সম্ভব না এই 5 বছরের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে এনে আসা। একটা পয়েন্ট, আপনার দলের মাননীয় বিরোধী দলের নেতা যেটি বলে গেলেন যে রাজনৈতিক সদিচ্ছার মধ্যে 5 বছরের সম্ভব নয়, ভারতীয় বিরোধী দলীয় উপনেতা যেটি বললেন রাজনৈতিক সদিচ্ছায় সম্ভব নয়। আবার আপনি একটি নতুন ফর্মুলা দিতে যাচ্ছেন। আপনি স্পষ্ট ভাষায় বলুন যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে দারিদ্র দূরীকরণ সম্ভব কি সম্ভব না। আমার দলের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন 5 বছরের মধ্যে সম্ভব নয়, এবং আমার দলের মাননীয় বিরোধী দলীয় উপনেতা তিনি বলেছেন রাজনৈতিক যে সদিচ্ছা, এটার কোনো ভিত্তি নেই। এখন আমি আসি ভিত্তির ক্ষেত্র থেকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটি নামিয়ে আনতে পারে, এটি হচ্ছে একটি সম্ভাবনা, পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না, পারে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমার অতীতকে এখানে একটি প্যারামিটার হিসেবে ধরতে হবে। বাঙালি স্বাধীনতার পর থেকে 40 বছরের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন, সেই পর্যালোচনার ভিত্তিতে যদি আপনার কাছে মনে হয় না 5 বছরের মধ্যে আমাদের রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দারিদ্র অর্ধেকে নামে, শিশু সুলভ কোনো বক্তব্য ছাড়া আমার কাছে কিছুই মনে হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমি রাজনীতির যে পড়ার বিস্তার দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, জি ইনফরমেশন, তাহলে কি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব না, নাকি সম্ভব? যদি সম্ভব,
হয়ে থাকে তাহলে কোন বিষয়টির মাধ্যমে সম্ভব? মাননীয় স্পিকার, আজকে আমরা বিতর্কে যেটি আজকে প্রতিপাদ্য বিষয় মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করেছেন যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই তিনি রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্ব দিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা বলেছি রাজনৈতিক সদিচ্ছার কোনো ভিত্তি নেই, তারপরও আমি ধরে নিলাম আলাদিনের কোনো আশ্চর্য প্রতিভার মাধ্যমে মাননীয় স্পিকার বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে কেন সম্ভব না? একটি উদাহরণ দেখিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের যত মানুষ দরিদ্র হয়, উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ দরিদ্র হয় আজকে যেই ঘূর্ণিঝড়ের কারণে, প্রবল সাইক্লোন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে। মাননীয় স্পিকার, এই প্রাকৃতিক দুর্যোগগুলো যে সংঘটিত হয় তার পিছনে কারা দায়ী? মাননীয় স্পিকার, দায়ী কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো, যাদের কারণে আমরা বারবার সেই সমস্যার সম্মুখীন হচ্ছি। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক কোন সদিচ্ছা তাদেরকে সেই কার্বন নিঃসরণ থেকে আসবে? আমরা বলতে যাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই সম্ভব না, তারপরে যদি আপনারা বলে থাকেন যে সম্ভব, সেখানেও সম্ভব না। মাননীয় স্পিকার, আজকে আমরা দুইভাবে প্রমাণ করেছি মাননীয় স্পিকার, যে প্রথমেই বলেছি রাজনৈতিক সদিচ্ছার কোনো ভিত্তি নেই মাননীয় স্পিকার, এবং কোনোভাবে যদি রাজনৈতিক সদিচ্ছার প্রতিপাদ্য বিষয়টি উপস্থাপন করা হয় তার মধ্যেও মাননীয় স্পিকার 5 বছরের মধ্যে কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যখন ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে মাননীয় স্পিকার আলোচনার বিষয়বস্তু কি হলো না হলো সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। মাননীয় স্পিকার, আমরা রাজপথে নেমে নিয়ে আসি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। মাননীয় স্পিকার, বিমানবন্দরের নাম পরিবর্তন, আপনি কি বলতে পারেন আগামী সরকারে যদি কোনো সেই ক্ষমতাসীন দল ক্ষমতায় চলে আসে, বিমানবন্দরের নাম পরিবর্তন আরেকটি তুল কালাম কাণ্ড ঘটবে না? মাননীয় স্পিকার, সেটি আমাদের দেশের ব্যবসায়, সেটি আমাদের দেশের অর্থনীতি থেকে বিরূপ প্রভাব ফেলবে না? মাননীয় স্পিকার, আপনি কিভাবে বললেন তাহলে যে সেই 40 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে রাজনৈতিক সদিচ্ছাবান মানুষ আমি পেয়ে যাবো? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সবশেষে সেই একটা কথাই বলতে চাই মাননীয় স্পিকার, সংসদ থেকে যখন বাসায় ফিরে যাই, ইতিহাস নিয়ে যখন অনেক আলোচনা করি সংসদে, তখন আমার এলাকার সেই দরিদ্র মানুষটি আমাকে বলেছে, ভাত দে হারামজাদা, না হয় ইতিহাস খাবো। মাননীয় স্পিকার, আমি ওকে ইতিহাস খাইয়ে মাননীয় স্পিকার বাঁচিয়ে রাখতে পারবো না। মাননীয় স্পিকার, গুরুত্ব পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপের মাধ্যমে মাননীয় স্পিকার এগিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে কথা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছাই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে। দুটি দল কিন্তু একটি বিষয়ে একমত, তারা দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু নামিয়ে আনতে চায়, কিন্তু সেটা কিভাবে নামানো সম্ভব? সেটা কি রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সম্ভব, নাকি রাজনৈতিক সদিচ্ছা সেটাকে নামিয়ে আনতে পারে না? এই দুটি বিষয় নিয়ে কিন্তু দুটি দল তাদের তর্কের যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমরা শুনি তাদের দলনেতাদের কাছ থেকে নিজ নিজ অবস্থানের পক্ষ থেকে আবার নতুন বক্তব্য। আমি আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী দলীয় নেতা ASM আকরামুল হুদাকে পুনরায় তার বক্তব্য প্রদান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সংসদের প্রধানমন্ত্রী এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি একটা ফর্মুলা দিয়েছেন যে তিনি দারিদ্র্য নিরসন করতে চান, দারিদ্র্য সীমার নিচের লোকজনকে উপরে নিয়ে আসতে চান, কিন্তু আমি আশাহত হয়েছি যে তিনি কিভাবে এই বিষয়টি প্রতিস্থাপন করবেন, কি কাজের মাধ্যমে, কি কাজ করার মাধ্যমে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের সদিচ্ছাকে ফিরিয়ে আনবেন, সে বিষয়ে তিনি একটি কথাও বলেননি। তিনি আজকে একটি স্টেটমেন্ট দিলেন, আর তিনি কিভাবে এটিকে প্রতিস্থাপিত করবেন তিনি বলতে ব্যর্থ হয়েছেন। তিনি বলতে ব্যর্থ হয়েছেন যে কারা দরিদ্র, অর্থাৎ সেই দরিদ্র মানুষগুলোর স্তরটা কি। মাননীয় স্পিকার, আজকে দ্বিতীয় বক্তা বিরোধী দলের ভূমিকার বিষয়ে একটি কথাও বলেননি। মাননীয় স্পিকার, যেটা আমাদের দলের দ্বিতীয় বক্তা বলেছেন, বিরোধী দলের কার্যকরী ভূমিকা ছাড়া কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, আজকে যখন মন্ত্রী ক্ষমতা ছাড়তে চান, কারণ সংসদীয় উপকমিটি, সচিব, ত্রিমুখী দ্বন্দ্বে যখন মন্ত্রী কাজ করতে পারেন না, তখন আমরা প্রশাসনিক দুর্বলতা দেখি। মাননীয় স্পিকার, আজকে বলা হয়েছে এখানে বৈশ্বিক উষ্ণতার কথা। আজকে কতবার এমপি গিয়ে ত্রাণ দিবেন, তার কতটুকু ক্ষমতা আছে তিনি চাইলেও পারবেন না, যদি ওই প্রান্তে বসে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রদের কার্বন নিঃসরণ না কমায়। কতটুকু ক্ষমতা আছে আমাদের সে তাদেরকে ত্রাণ দিয়ে শুধু বাঁচিয়ে রাখার? সম্ভব না মাননীয় স্পিকার। কাজেই আজকে আমরা বলছি যে রাজনৈতিক যে সদিচ্ছার কথা বলেছেন, বাংলাদেশের অতীত প্রেক্ষাপট বিবেচনা করে এই 5 বছরের মধ্যে কোনোভাবেই সম্ভব না তাদেরকে সেই বোধোদয় ফিরিয়ে দেওয়া। যদি তারা পারেনও, তবে যদি এই বিষয়গুলোর সাথে সাথে নিশ্চিত করতে না পারেন, প্রশাসন, মানুষের সচেতনতা, দরিদ্র মানুষের নিজের অধিকার সম্পর্কে সচেতনতা, এবং সাথে সাথে ওই বিশ্বের নেতৃবৃন্দের সচেতনতা, গরিব মানুষকে তাদের ভাবনা, যদি না সম্ভব হয় তবে কখনোই তারা আমাদের বলা অনুযায়ী 5 বছরের মধ্যে কখনোই দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারবেন না। ধন্যবাদ। আমরা সবশেষে বক্তব্য শুনবো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাহরিয়ার মোহাম্মদ রোজানের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার সামনে অনেকগুলো ধাপ রয়েছে। আমাকে বিরোধী দলের মতো করে বলতে গেলে আমাকে 5ম তলায় উঠতে হবে, আর আমি উঠার জন্য বলছি এই রাস্তায় আমাকে উঠতে হবে। পাশে থেকে বিরোধী দল দাঁড়িয়ে বলছে 5ম তলায় যাওয়া সম্ভব মাননীয় স্পিকার, একতলা উঠলে বাকি 4 তলা ওঠা সম্ভব না মাননীয় স্পিকার, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে সম্ভব না মাননীয় স্পিকার, বাংলাদেশ ভালো খেলবে সম্ভব না মাননীয় স্পিকার। এভাবে আজকে এ পর্যায়ে যখন আমরা এসেছি, সত্যিকার অর্থে আজকে যুক্তি খনন করা খুব
কঠিন একটি কাজ, কারণ আমাদের বিরোধী দল কিন্তু তাদের বিরোধিতার কোনো নির্দিষ্ট স্থান দেখিয়ে যাননি। আমরা অনেকগুলো প্যারামিটার দেখিয়ে গিয়েছিলাম, আমরা বলে গিয়েছিলাম 6টি প্যারামিটারের কথা, যে প্যারামিটারগুলোর নিশ্চয়তা প্রদানের মাধ্যমে পরবর্তীতে আমরা দারিদ্র্য দূরীকরণ করতে পারবো। আমরা সম্পদের সুষম বন্টনের কথা বলেছি, কর্মসংস্থানের কথা বলেছি, শিক্ষার কথা বলেছি, অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছি, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কথা বলেছি, এবং আমরা সুস্পষ্টভাবে আমাদের মন্ত্রী এবং সংসদ সদস্য দেখিয়ে গেছেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে কিভাবে এই 6টি প্যারামিটারের নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি সময় আজকের যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা তা অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারি। আপনারা কোনো সুস্পষ্ট প্যারামিটার দেখিয়ে যাননি, আপনারা কোনো বিরোধীদের স্থানও নির্দিষ্ট করে যেতে পারেননি। আপনাদের মনে রাখতে হবে, আপনারা যেভাবে রাজনৈতিক সদিচ্ছার কথা বারবার বলছিলেন, আমাদের মনে হচ্ছিল যে আজকে বিতর্কের বিষয়টি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারে। এখানে কিন্তু বলা হয়নি যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে ইতিহাস করতে পারে বা সম্পূর্ণ দেশকে পরিবর্তন করে দিতে পারে। যদি সেই বিষয়টি আসে তখন কিন্তু সরকারি ও বিরোধী দলের সমঝোতার কথা আসে। আজকে আমরা দরিদ্র যে জনগোষ্ঠী রয়েছে তাদের তো সম্পূর্ণ, আপনাদের দলের বিরোধী দলীয় নেতা যিনি, তিনি দুইবার বলে গিয়েছেন যে আমাদের দারিদ্র্যকে আমরা জাদুঘরে পাঠাতে পারবো না, এবং আরেকবার তিনি বলে গেছেন বিশ্ব নেতৃত্ব সচেতন হলে আমরা দারিদ্র্যের নিরসন করতে পারবো না। আমরা কিন্তু দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলছি না, আমরা দরিদ্রকে নিরসন করার কথা বলছি না। আমরা বলতে চাচ্ছি আমাদের যে দরিদ্র সীমার নিচে 36.3 শতকরা লোক অবস্থান করছে, তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে, এবং অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর সংখ্যাটা আমরা অর্ধেকে নামিয়ে নিয়ে আসবো। সেজন্য কিন্তু সরকারি দল বিরোধী দল একসাথে বসে সকল ক্ষেত্রে সমঝোতা করে আগিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। এই বিষয়টি যদি তারা সমঝোতা করে, যেটি আমরা বিভিন্ন সময় দেখতে পেরেছি, আমরা দেখতে পেয়েছি 2007-8 সালে যে আঞ্চলিক যে বৈষম্য, যে খুলনা অঞ্চল বিশেষত অনেক বেশি পিছিয়ে পড়েছিল, খুলনা অঞ্চলে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছিল, সেই বিষয়টি 2006-7 সালে এসেছিল এবং সেই অনুযায়ী কিন্তু নীতি প্রণয়ন করা হয়েছিল এবং পরবর্তীতে প্রয়োগও করা হয়েছে, যার ফলে বর্তমানে দেখা গেছে কিন্তু যে সেই অঞ্চলের দারিদ্রতার হার অনেক বেশি কমেছে। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি সমস্যা যদি আমরা চিহ্নিত করি, সেই অনুযায়ী নীতি প্রণয়ন করি, এবং আমরা যে আজকে সদিচ্ছার কথা বলেছি, দুটি বিষয়, একটি হচ্ছে ইচ্ছা থাকা, আন্তরিকতা থাকা, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রয়াস অর্থাৎ চেষ্টা করা। কাজে আমরা প্রথমে যদি নীতি নির্ধারণ করতে পারি যেটা হচ্ছে আন্তরিকতা, এবং দ্বিতীয়ত যদি আমরা সে চেষ্টাটি করতে পারি যাকে আমরা প্রয়াস হিসেবে অভিহিত করছি, তাহলে আমরা বলবো রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। এবং সেক্ষেত্রেই কিন্তু সম্ভব আমাদের দেশের যে এই বিশাল জনগোষ্ঠী যারা আজকে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদেরকে আমরা বলে গিয়েছি একটি, আমরা WHO ক্রাইটেরিয়া দেখে গিয়েছিলাম দরিদ্র জনগোষ্ঠী বলতে আমরা কাদের বোঝাচ্ছি, তাদের সংখ্যাটা অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে। যেমন একটি শিশু যখন আজকে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে না, তাকে যদি আমরা সচেতন করার চেষ্টা করি তাহলে শিক্ষা গ্রহণ করতে যাবে এবং একসময় সে শিক্ষিত হবে, হয়তো সে দরিদ্র থেকে ধনীতে পরিণত হবে। এভাবেই রাজনৈতিক সদিচ্ছা থাকলে কিন্তু সম্ভব আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তার অর্ধেককে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসা। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। রাজনৈতিক সদিচ্ছাই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে। আমরা আগে জানিয়েছি যে দুদলই কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে, এমনকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে তারা উভয় কিন্তু আগ্রহী, কিন্তু পদ্ধতিগত বিষয় বলতে গিয়ে তারা কিন্তু দ্বিমত পোষণ করেছে। ঢাকা মেডিকেল কলেজ বলেছে যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ রাজনৈতিক সদিচ্ছার প্যারামিটারের সাথে সবকিছু সম্পৃক্ত, এবং তারা রাজনৈতিক সদিচ্ছার ভিতরেই কিন্তু সবকিছুকে ঢুকিয়ে দিয়ে এই দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করেছে। কিন্তু অন্যদিকে বিরোধী দল থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা বলেছে না, ঐক্যমতের দরকার, প্রতিহিংসা রাজনীতিকে প্রতিহার করা দরকার, আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে, ক্ষমতার লোভ দূর করতে হবে, এইসব ব্লা অনেক কিছু বিষয়কে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা আমরা অর্ধেকে কমিয়ে নিয়ে আসতে পারবো না। এবং সেক্ষেত্রে উভয় দলই কিন্তু শেষ মুহূর্তে সেটা তর্কের অবতীর্ণ হয়েছে, তাহলে দরিদ্রের প্যারামিটার কতখানি হলে আমরা দরিদ্র বলবো, কতখানি হলে দরিদ্র বলবো না, এবং কতখানি হলে আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে দরিদ্র সীমার নিচে বলবো, সেই ক্ষেত্রে কিন্তু তারা উভয় ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে। তবে আমাদের ঐক্যমত দরকার, সেই ঐক্যমতের জন্য, দেশের সুশাসনের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের আজকের এই তরুণ পার্লামেন্টারিয়ানদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমরা আরেকজন তরুণ পার্লামেন্টারিয়ান, যিনি অরিজিনাল পার্লামেন্টারিয়ান, জনাব তানভীর শাকিল জয়, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা এবার আহ্বান করছি আমাদের সম্মানিত অতিথি তরুণ পার্লামেন্টারিয়ান জনাব তানভীর শাকিল জয়কে আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য রাখতে। ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। আমি প্রথমেই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে এরকম একটি প্রাণবন্ত এবং অসাধারণ বিতর্ক অনুষ্ঠানে আসতে পেরেছি। এই জন্য রাজনৈতিক সদিচ্ছায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে, এই বিষয়টি যে নির্বাচন করা হয়েছে এটি আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অত্যন্ত ব্যাপক বিষয়। কারণ রাজনৈতিক সদিচ্ছা বলতে কিন্তু শুধুমাত্র
একটি নির্দিষ্ট কোনো বিষয়কে বোঝায় না। রাজনৈতিক সদিচ্ছা বলতে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে সকল ক্ষেত্রে যে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং তার প্রয়োগ এবং তার মাধ্যমে আপামর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের বিষয়টিকেই বোঝায়। এবং এখানে উভয় পক্ষের বিতর্কিকগণ যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটি পয়েন্ট আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা যারা তরুণ সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা মনে করি যে এর আগে আমাদের পূর্ববর্তী প্রবীণ রাজনীতিবিদরা তারা যেভাবে রাজনীতি করে এসেছেন তাদের থেকেও আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক সদিচ্ছার সাথে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমলাতন্ত্র, যেটি আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু একটি বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা এবং আমলাতন্ত্র, এই দুটি ক্ষেত্র যদি একত্রে এবং সদিচ্ছা নিয়ে কাজ করে, তাহলে আমি মনে করি অবশ্যই আমাদের দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অবশ্যই নামিয়ে আনা সম্ভব। এবং এর উদাহরণ কিন্তু আমরা আমাদের এশিয়ান অনেক কান্ট্রিতে, যেমন সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে এটা আমরা দেখেছি। এবং একটি সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে সম্ভব তারও কিন্তু উদাহরণ, যেমন আমাদের সরকারি দল থেকে একটি অত্যন্ত সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমাদের দেশের আসলে সব থেকে সফল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যে উদাহরণটি দেখিয়েছেন, শুধুমাত্র সদিচ্ছা থাকলেই এবং সদিচ্ছাটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যে প্রয়াস সেটি থাকলে যে উন্নয়ন করা সম্ভব, সেটি কিন্তু আমরা মাত্র 5 বছরের মধ্যেই দেখাতে পেরেছি। এবং আমি একটি উদাহরণ দিতে চাই যে আমাদের উত্তরবঙ্গের একটি অত্যন্ত বড় সমস্যা ছিল মঙ্গার সমস্যা। আপনারা খেয়াল করে দেখবেন যে গত 2 বছরে কিন্তু এই মঙ্গার সমস্যাটি কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, কারণ সরকার একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাদের প্রয়াস চালিয়েছেন যে আমরা মঙ্গা দূর করতে হবে এবং দূর করার জন্য যা যা করার দরকার সেটা আমাদের করতে হবে। তো এরকম কিন্তু অনেক বিষয় আছে আমি মনে করি যেটি হয়তো আমরা বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দেখতে পাচ্ছি, যেমন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণ একটি বড় বিষয়, কারণ আমাদের দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ তো গ্রামেই বাস করে। এবং আমরা যদি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী না করতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কোনো মতেই কমাতে পারবো না। আর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রধান নিয়ম কি হলো যে আমাদের কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই সব থেকে বড় নিয়ামক হিসাবে কাজ করবে, তবে একমাত্র নিয়ামক নয়। কেননা সামগ্রিকভাবে আমাদের আমলাতন্ত্র বলেন, সুশীল সমাজ বলেন, জনগণকে সম্পৃক্ত করে যদি কার্যক্রমটি পরিচালনা করা হয়, তাহলেই আমি মনে করি যে আমাদের যে দেশের উন্নয়নের সব থেকে বড় এজেন্ডা, যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমানো, সেই বিষয়টি আমার মনে হয় করা সম্ভব হবে। পরিশেষে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাই দুই দলের বিতার্কিকগণকে যে অত্যন্ত সুন্দরভাবে আপনারা বিষয়টি উপস্থাপন করেছেন, এবং আমি নিজেও আজকে আপনাদের বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারলাম বলে মনে করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব তানভীর শাকিল জয়কে। ক্রিকেটের উন্মাদনা যখন সারা দেশ ভাসছিল, তখন আমরা সব জায়গায় বলতাম জেগে উঠো বাংলাদেশ। আমি আশা করব যে জেগে উঠো বাংলাদেশ এবং সেই সাথে জেগে উঠো আমাদের জাতীয় সংসদ, এবং সেই জাতীয় সংসদের তরুণ প্রজন্মের একজন সংসদ সদস্য হিসাবে আপনার বক্তব্য আমাদের বিতার্কিকদেরকে এবং দর্শকদেরকে অবশ্যই সঠিক পথ চলা আমাদেরকে সহযোগিতা করবে। ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্ট এমন একটি বিতর্ক প্রতিযোগিতা, যেখানে সংসদীয় ধারায় আমরা আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি, এবং সেই কারণে আমরা একটা ভোট, সম্মানিত বিচারক মন্ডলীর রায়কে সামনে রেখে আমরা একটা ভোট এখানে নিয়ে থাকি, হ্যাঁ এবং না ভোট, এবং সেই হ্যাঁ না ভোটের মধ্য থেকে আমরা জয় পরাজয় নির্ধারণ করি। এবং সেই কারণে আজকের যে প্রস্তাবিত বিষয়টি ছিল রাজনৈতিক সদিচ্ছাই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারে, এবং এই প্রস্তাবিত বিষয়ের যারা আজকে পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মন্ডলীর রায়ে এই প্রস্তাবটি আজকের এই ছায়া সংসদে এই অধিবেশনে গৃহীত হয়নি। অভিনন্দন জানাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকদেরকে, এবং অভিনন্দিত করি অবশ্যই বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের 3 জন বিতার্কিক এবং তার দলকে। কিন্তু দর্শক মন্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্টের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে
আমাদের আগামী আয়োজন, আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা, আগামী মক পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানেই শেষ করছি। সাম্য শান্তি সম্প্রীতিতে মুখরিত হোক চারিদিক, প্রতিহিংসা ভুলে উন্নয়নে আমরা হব আধুনিক। গাইছি গান এই স্লোগান, করব সব কিছু পার্মানেন্ট। ক্যাম্পাস পার্লামেন্ট, ক্যাম্পাস পার্লামেন্ট, ক্যাম্পাস পার্লামেন্ট।